2021 সালের এইচএসসি পরীক্ষার্থী সকলকে অনলাইনে ক্লাসে স্বাগতম। তোমরা এটিপু আমার এর আগে যে ক্লাসগুলো করে দেখেছো তাতে দেখেছো আমি সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি তোমাদের জন্য ভূগোল দ্বিতীয় পত্রের ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ পাঠ আছে যেটা সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই ভিতর একটি থেকে আমি তোমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমি তোমাদের জন্য একটা সৃজনশীল প্রস্তুত করে রেখেছি। দেখো সৃজনশীল প্রশ্নটা, পদ্মা নদীর পাড়ের ছেলে লিটন শিক্ষা সফরে প্রথমবার বাংলাদেশের সিলেট জেলার পাহাড়ি অঞ্চলে চা বাগান দেখতে গিয়েছিল। দ্বিতীয়বার বাংলাদেশের নওগাঁ জেলার বরেন্দ্রভূমি দেখতে গিয়েছিল। সে দেখল তার নিজ এলাকার ভূ প্রকৃতি থেকে তার দেখা দুটি স্থানে ভূ প্রকৃতি ভিন্ন। উদ্দীপকটা আরেকবার দেখো, যতবার উদ্দীপকটা পড়বে ততবারই ওর ভিতর জিনিসগুলো বুঝতে পারবে। পদ্মা নদীর পাড়ের ছেলে লিটন, এটাই কিন্তু কুলু। পদ্মা নদীর পাড়ে লিটন শিক্ষা সফরে প্রথমবার বাংলাদেশের সিলেট জেলা, সিলেট জেলার একটা কুলু পাহাড়ি অঞ্চলে চা বাগান দেখতে গিয়েছিল। দ্বিতীয়বার বাংলাদেশের নওগাঁ জেলা একটা কুলু বরেন্দ্রভূমি দেখতে গিয়েছিল, একটা কুলু। সে দেখলো তার নিজ এলাকার ভূ প্রকৃতি থেকে তার দেখা দুটি স্থানে ভূ প্রকৃতি ভিন্ন রকমের। অর্থাৎ সে মোট এখানে 3টে এলাকার কথা বলা হয়েছে। তাই সৃজনশীল প্রশ্নর ঘর জ্ঞান অনুধাবন আলাদা করতে হলে এই উদ্দীপকের ভিতর বহুগামিতা করতে হবে। উদ্দীপকের ভিতর একাধিক বিষয়টা নিয়ে আসতে হবে। এর ভিতর কি আছে? এর ভিতর সেই বহুগামিতা আছে, এর ভিতর একাধিক বিষয় আছে। ঠিক আছে? তাহলে লিটনের বাড়ি পদ্মা নদীর পাড়ে। সে শিক্ষা সফরে প্রথমবার গিয়েছিল সিলেটের চা বাগান, দ্বিতীয়বার গিয়েছিল নওগাঁ জেলার বরেন্দ্রভূমি। এই দুটো জায়গা ঘুরে সে দেখলো তার নিজ এলাকার ভূমি থেকে, নিজ এলাকার ভূ প্রকৃতি থেকে তার দেখা ভূ প্রকৃতি ভিন্ন রকমের। এখন দেখি আমরা প্রশ্ন কতে দেখি, পর্বতের তলদেশে অশ্বমণ্ডলের গভীরতা কত? পর্বতের তলদেশে অশ্বমণ্ডলের গভীরতা কত? উত্তরের আগে আমি কিছুটা তোমাদের ধারণা দিই। দেখো, পৃথিবীতে আমরা দেখি গোলাকার, কিন্তু একেবারে সম্পূর্ণ গোলাকার নয়, সুষম গোলক নয়। পৃথিবী গোলাকার, কিন্তু এর কোথাও গভীর খাত আছে, কোথাও উঁচু পর্বত আছে, এরকম আছে। তাহলে এর পৃথিবীর অভ্যন্তরভাগকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অশ্বমণ্ডল, একটা গুরুমণ্ডল, একটা কেন্দ্র। তাহলে অশ্বমণ্ডলটা আমাদের এই যে অশ্বমণ্ডলটা, এখান থেকে এ পর্যন্ত অশ্বমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। তাহলে অশ্বমণ্ডলটা দেখো, এটা হচ্ছে সমুদ্র তলদেশ, এটা হলো পাহাড়ের তলদেশ। তাহলে পাহাড়ের তলদেশে দেখো এর গভীরতা কত, আর সমুদ্রের তলদেশে দেখো গভীরতা কত। অর্থাৎ এই কোথাও উঁচু ভূমি, কোথাও গভীর খাত থাকার কারণে অশ্বমণ্ডলের পুরুত্ব এক এক জায়গায় এক এক রকমের। এখন প্রশ্ন দেখো, পর্বতের তলদেশে অশ্বমণ্ডল গভীরতা। তাহলে পর্বতের তল মানে এই জায়গাটা, এখানে পর্বতের গভীরতা, পর্বতের তলদেশে অশ্বমণ্ডলের গভীরতা বেশি হয়। এখানে যেখানে 3 কিলোমিটার হয়,
এখানে সেখানে 40 কিলোমিটার, প্রায় 40 মিটার, কম বেশি আমরা গড় গভীরতা ধরতে পারি 40 কিলোমিটার। তাহলে প্রশ্নের উত্তরে আমরা কতে আসি? পর্বতের তলদেশে অসমতলের গভীরতা প্রায় 40 কিলোমিটার, গড় 40 মিটারও বলা যেতে পারে। ক দাগের উত্তরটা আমাদের কমপ্লিট হলো। খ দাগ, আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়? আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়? যখন তোমাদের পর্বত সম্পর্কে পড়ানো হয়েছিল, পর্বতের শ্রেণী সম্পর্কে পড়ানো হয়েছিল, তখন প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা পর্বত কিভাবে গঠিত হয়, তার বৈশিষ্ট্যগুলো কী, তাকে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমরা সৃজনশীলে সেটা আসছে। তাহলে পর্বত হচ্ছে আগ্নেয় পর্বত। পর্বতটাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 5টি ভাগে। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ল্যাপলিক পর্বত বা সঞ্চয়জাত পর্বত আর ক্ষয়জাত পর্বত। লেখা আমাদের কোন পর্বতটার কথা আছে? আমাদের আগ্নেয় পর্বতটার কথা আছে। আগ্নেয় পর্বতটা কি করে সৃষ্টি হয়? দেখো, পৃথিবীর অভ্যন্তরে এখনো সেই তরল উত্তপ্ত ম্যাগমা রয়েছে, তরল পদার্থ। কোনো কারণে এই ভূপৃষ্ঠ যদি ফেটে যায়, সেই ম্যাগমাটা এখান থেকে বেরিয়ে আসে। সেই ম্যাগমা সঞ্চিত হতে হতে যখন পর্বতের আকার ধারণ করে, সেটাকে বলা হয় ল্যাপলিক পর্বত। এটা আমাদের কি বলা, আগ্নেয় পর্বত, সেটাকে বলা হয় আগ্নেয় পর্বত। অর্থাৎ এই লাভা সঞ্চিত হয়ে যে পর্বতটার সৃষ্টি হয় সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। আমরা উত্তরে চলে আসি। প্রশ্নের উত্তরটা কি করে লিখতে হবে? খ, আগ্নেয় পর্বত আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়। এটা হচ্ছে জ্ঞান অংশ, হলো প্রথম প্যারা। আগ্নেয় পর্বত আগ্নেয়গিরির লাভা সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়। দ্বিতীয় প্যারা, আমরা জানি ভূ অভ্যন্তরের এখনও উত্তপ্ত তরল ম্যাগমা রয়েছে। যদি কোনো কারণে ভূপৃষ্ঠ ফেটে যায়, তখন উত্তপ্ত তরল ম্যাগমা ভূ অভ্যন্তর ভাগ ভূপৃষ্ঠ বেরিয়ে উপরে চলে আসে। তখন সেই ম্যাগমা ভূপৃষ্ঠে কোথাও সঞ্চিত হতে থাকে। ম্যাগমা সঞ্চিত হতে যখন কোনো পর্বতের আকার ধারণ করে, তখন তাকে আমরা আগ্নেয় পর্বত বলি। এইভাবে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। ঠিক এই একটা প্যারা দুটো করা। এখন চলে আসি আমরা গ দাগের প্রশ্ন। এখন আমরা দেখব কোনটা, এই গ দাগের প্রশ্ন। লিটনের দ্বিতীয়বার শিক্ষা সফরে যাওয়া অঞ্চলটির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। লিটনের দ্বিতীয়বার শিক্ষা সফরে যাওয়ার স্থানটির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে আমাদের এই উত্তরটা করতে গেলে উদ্দীপকে চলে যেতে হচ্ছে। এই প্রশ্নের উত্তর করতে গেলে উদ্দীপকে যেতে হচ্ছে। উদ্দীপকে কোথায় যেতে হচ্ছে? লিটনের কাছে যেতে হচ্ছে। লিটন শিক্ষা সফরে দ্বিতীয়বার কোথায় গেছিল? দ্বিতীয়বার বাংলাদেশের নওগাঁ জেলার বরেন্দ্রভূমিতে গিয়েছিল। তাহলে এর জ্ঞানটা হবে কি? লিটন দ্বিতীয়বার শিক্ষা সফরে নওগাঁ জেলার বরেন্দ্রভূমিতে গিয়েছিল, যেটা বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহের অন্তর্ভুক্ত। যেটা বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চল হিসাবে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহের অন্তর্ভুক্ত। জ্ঞান অংশ হলো, আমরা জানি বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চলটাকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, দ্বিতীয়টি প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ, তৃতীয়টি সাম্প্রতিককালের প্লাবন সমূহ।
আরেকবার বলি, বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, দ্বিতীয়টি প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, তৃতীয়টি সাম্প্রতিককালে প্লাবনসমূহ। তাহলে এখন এইটা লিটন যেখানে গিয়েছিল সেটা কোনটার ভিতর পড়ে? তাহলে লিটন গিয়েছিল কোথায় সেটা দেখতে হবে, নওগাঁ জেলা বরেন্দ্রভূমি। তাহলে বাংলাদেশের নওগাঁ জেলা বরেন্দ্রভূমি এই 3টের ভিতর কোনটা, সেইটাই হলো জ্ঞান। তাহলে এই 3টের ভিতর কোনটা? তাহলে আমরা জানি যে নওগাঁ জেলা বরেন্দ্রভূমিটা আছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অন্তর্ভুক্ত। প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অন্তর্ভুক্ত। প্রশ্ন চলে আসি, গ প্রশ্ন লিখব কি? লিটনের দ্বিতীয়বার শিক্ষা সফরে যাওয়ার অঞ্চলটি নওগাঁ জেলার বরেন্দ্রভূমি, যা বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল হিসাবে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অন্তর্ভুক্ত। আমার জ্ঞান হয়ে গেল। অনুধাবন এবার বারবার আমি তোমাদের বলার চেষ্টা করছি, অনুধাবনটা চিন্তা করে লিখতে হবে। তাহলে অনুধাবনটা কী করে বের করব? বরেন্দ্রভূমিটা, অর্থাৎ আমি যখন বললাম বরেন্দ্রভূমিটা বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চল হিসাবে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ অন্তর্ভুক্ত। তাহলে কোন চিন্তা থেকে কি বুদ্ধি দিয়ে আমি এইটা বললাম, কোন চিন্তা থেকে কোন বুদ্ধি দিয়ে কেন কি কারণে আমি ওইটাকে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ বললাম, ওইটাই হলো আমাদের অনুধাবন। অনুধাবন মানে বুঝতে পারা। আমি কি করে বুঝলাম যে ওইটা প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় প্যারায় অনুধাবন লিখব। আমরা জানি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, অর্থাৎ বাংলাদেশের মধ্য অঞ্চল, নওগাঁ জেলা, রাজশাহী জেলা, বগুড়া জেলা, এই সকল জেলায় অন্তর্ভুক্ত যত এলাকা আছে, অধিকাংশ এলাকা প্লাইস্টোসিন যুগের সোপানের অন্তর্ভুক্ত। জ্ঞান, এটা অনুধাবন হলো। প্রয়োগ মানে কি? ওই কথাটা আমার উদ্দীপকের সাথে মেলাতে হবে, যে উদ্দীপকের সেই কথাগুলো আছে কিনা। উদ্দীপকে সেই কথাগুলো যদি না থাকে তাহলে হবে না, আর উদ্দীপকে যদি থাকে তাহলে সেটাকে আমরা প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অন্তর্ভুক্ত বলতে পারব। উদ্দীপকে দেখা যায় লিটন শিক্ষা সফরে দ্বিতীয়বার বাংলাদেশের নওগাঁ জেলার বরেন্দ্রভূমিতে গিয়েছিল। আমরা জানি যে বাংলাদেশের নওগাঁ জেলার বরেন্দ্রভূমি প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অন্তর্ভুক্ত। অতএব বলা চলে লিটন যে শিক্ষা সফরে দ্বিতীয়বার যে স্থানে গিয়েছিল সেটা প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অন্তর্ভুক্ত। ব্যাস। কিন্তু এবার কি করতে হবে, যে এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা কি? এই এলাকায় কেমন দেখা যায়? এই অঞ্চলে মাটিটা লাল দেখা যায়, এই অঞ্চলে মাটিটা লাল দেখা যায়। এখানে কিছু নির্দিষ্ট শ্রেণীর বৃক্ষ দেখা যায়। এখানে বরফগলা পানি দিয়ে এই মাটিটা তৈরি হয়েছিল, সেজন্যই এই মাটিটা লাল। তাই সহজে এটা অন্য অঞ্চল থেকে আলাদা করা যায়। যেহেতু আমরাও দেখি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের মাটি ধূসর কালো রঙের, কিন্তু এই অঞ্চলের মাটিটা লালচে রঙের। আর এই লালচে থাকার কারণে এটা অন্যান্য অঞ্চল থেকে সহজে আমরা পৃথক করতে পারি। এইভাবে আমরা প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অন্তর্ভুক্ত যে অঞ্চলগুলো আছে তার যে বৈশিষ্ট্যগুলো আছে, ওই বৈশিষ্ট্যগুলো আমরা পয়েন্ট আকারেও লিখে দিতে পারি, বর্ণনা আকারেও লিখে দিতে পারি। এইটা বই থেকে মুখস্থ করে তোমাদের লিখতে হবে। ঠিক আছে? এরপরে আমরা আসি কোনটা? ঘ, লিটনের নিজ এলাকা ও তার প্রথমবার ভ্রমণকৃত অঞ্চলদ্বয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। আমি বলেছিলাম যে ক, খ, গ, ঘ 4টে প্রশ্নের 4টে জ্ঞান, আর 4টে জ্ঞানই 4 রকমের হতে হবে। 4টে জ্ঞানই 4 রকমের হতে হবে। যখনই 4টে জ্ঞান 4 রকমের হবে তখন একটা পরিপূর্ণ সৃজনশীল প্রশ্ন হবে।
ঠিক আছে, দেখো এখানে কিন্তু তাই হয়েছে। ওয়ারজ্ঞান হয়েছে আমাদের কোনটা 40 কিলোমিটার। খড়জ্ঞান হয়েছে কি, খড়জ্ঞান হয়েছে আগ্নেয়গিরির লাভা সঞ্চয়ের মাধ্যমে। গোয়ারজ্ঞান হয়েছে প্লাস্টোসিন যুগের সমান সময়। গোয়ারজ্ঞান দেখো আর আরেক রকম হচ্ছে। গোয়ারজ্ঞানটা কি, লিটনের নিজ এলাকা ও তার প্রথমবার ভ্রমণকৃত অঞ্চল দ্বয়ের। তাহলে এই দুটো অঞ্চল বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল হিসেবে যে 3টি ভাগ করা যায়, তার কোন দুটোর ভিতর পড়ে সেটা দেখতে হবে। তাহলে লিটনের নিজ এলাকা কোনটা, এখানে চলে এসো, পদ্মা নদীর পাড়ে ছিল লিটন। তাহলে লিটনের বাড়ি কোন জায়গায়, পদ্মা নদীর পাড়ে। লিটনের বাড়িটা কোথায়, পদ্মা নদীর পাড়ে। তাহলে পদ্মা নদীর পাড়টা আমরা এই 3টের ভিতর কোনটার ভিতর ফেলতে পারি? পদ্মা নদীর পাড়টা ভূপ্রাকৃতিক অঞ্চলের হিসাবে বাংলাদেশকে যে 3টি ভাগে ভাগ করা যায়, তার ভিতর কোনটা পড়ে এটা, সেইটাকে আমাদের জানতে হবে। আমরা জানি বাংলাদেশের যে নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি যে নদীগুলো আছে, তার নদী, তার শাখা নদী, উপনদী এর দ্বারা বিধৌত অঞ্চলগুলো এই পরে সাম্প্রতিককালের প্লাবন সময় অন্তর্গত। আর আরেকটা আছে কোনটা, প্রথমবার গিয়েছিল সিলেটের সিলেটের পাহাড়ি এলাকা, চা বাগান। তাহলে আর বাংলাদেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব অঞ্চল, এই এলাকাটাই আমাদের বাংলাদেশের যে এলাকা রয়েছে সেটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। তাহলে যেহেতু লিটন গিয়েছিল, লিটনের নিজ এলাকা হচ্ছে পদ্মা নদীর পাড়ে, লিটনের নিজ এলাকা পদ্মা নদীর পাড়ে। সেই পদ্মা নদীর পাড়টা কি সাম্প্রতিককালে প্লাবন সময়। আর প্রথমবার সে কোথায় গিয়েছিল, সিলেটের পাহাড়ি এলাকায়। সিলেটের পাহাড়ি এলাকাটা কোন ভাগে দিতে পারি আমরা, টারশিয়ারি যুগের পাহাড়